আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আঁচল সরাতে বলেছি, ফেলে দিতে বলিনি। না সরালে চিকিৎসা হবে কেমন করে? তাছাড়া ভোর রাতে তো পুরো খোলামেলা হয়ে ঘুমাচ্ছিলে, তখন লজ্জা লাগেনি? তোমার আঁচল তখন আমার পিঠের নিচে গড়াগড়ি খাচ্ছিল। ট্রাস্ট মি, বহু কষ্টে সম্পূর্ণ বস্ত্রহীন করার চিন্তাভাবনা সংবরণ করে ঢেকে দিয়েছি তোমাকে। দূরত্ব রেখেই কথাগুলো বলল তুর্য, কণ্ঠে পরিহাস। শ্রেয়া একের পর এক ঝটকা সইতে পারল না। পরাজিত হয়ে দেহের ভার সামলাতে বসে পড়ল বিছানায়। ছি, ঘুমের ঘোরে আঁচল সরে শেষ পর্যন্ত যার কাছ থেকে মান সম্মান বাঁচানোর চেষ্টা করছিল তার কাছেই গেল। আবার সেই ব্যক্তি ওকে ঠিকঠাক করে দিল। কেন আঁচলের কাহিনী পিছু পড়ে না? একবার বাতাসে নিচে পড়ে, আর একবার ঘুমের ঘোরে তুর্যের পিঠের নিচে চলে যায়, আবার এখন ভাত খাওয়ার সময় কিঞ্চিত সরে যায়। ফলস্বরূপ তুর্যের ইগল চোখের পাতায় বিধে দগদগে কামড়ের চিহ্নটা। এই লজ্জিত কাণ্ডগুলো তার সামনেই কেন হচ্ছে, যে কিনা ওর প্রতি ভালোবাসার চোখে তাকায় না? তুর্য বিছানায় বসল শ্রেয়ার পাশাপাশি। ফার্স্ট এইড বক্সটা খুলে হাতে তুলো নিয়ে তাতে স্যাভলন লাগিয়ে নেয়। কাট কাট কণ্ঠে আদেশ করে, চোখ বুঝো। কেন স্যার? চোখ ছোট ছোট করে প্রশ্ন করল শ্রেয়া। কণ্ঠনালী কাঁপছে তরতর করে। সেই সঙ্গে চিকন চাকন দুই অধর যুগল। তুর্যের ভ্রু কুচকে চেয়ে রইল কয়েক পলক। ললাটে ভাঁজ দু তিনটে। কণ্ঠ নরম করে বলে, একটু পরেই তো লজ্জায় লাল নীল বেগুনি হয়ে আপনা আপনি চোখ বুজে ফেলবে। তাহলে এখন বুঝতে সমস্যা কোথায়? আমি তোমাকে কথা দিয়েছি, স্বামীর দায়িত্ব একদম 100তে 100 পালন করব। পরে যদি ক্ষতটার অবস্থা আরও খারাপ হয় তাহলে আমার বিরাট লস হবে। তোমার স্কিন এত মোলায়েম, একটুতেই এমন, না জানি পুরোতে আমার জেল খাটতে হয়। অতর্কিতে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল শ্রেয়া। ঠোঁটজোড়া নড়ে উঠল অল্প স্বল্প, ক্ষীণ। মানে? তুর্যের নির্বিকার নিরলস জবাব, ইঁদুর তোমাকে প্রতি রাতে কামড়ে ক্ষতবিক্ষত করলে তুমি সহ্য করতে পারবে বলে মনে হয় না। পরে দোষ করবে আমার উপর। মানুষ বলবে আমি এ হাল করেছি, কিন্তু মোটেও তো তোমার ধারে কাছে আসি না আমি। একটুতেই এমন অবস্থা। আমি ভাবছি কোনো একদিন তোমাকে ভালোবেসে ফেললে বাচ্চা ডাউনলোড প্রক্রিয়া কতটা ভয়ঙ্কর হবে। শ্রেয়া স্তব্ধ। কথার প্যাচে যদি কাউকে কুপকাত করতে হয় তাহলে নিঃসন্দেহে ওর সামনে নিকটস্থ বসা সুঠাম দেহের সুদর্শন পুরুষটা জিতে যাবে। বিছানার চাদর আঁকড়ে ধরে আঁখি পল্লব মিশিয়ে দিল ও। বুঝে ফেলল চক্ষুদয়। ঠোঁট দুটো লজ্জার নার্ভাসনেসের দাপটে কম্পমান। শ্বাস প্রশ্বাস চলছে তীব্র গতিতে ক্ষণে ক্ষণে। কিছুক্ষণের নিরাপত্তার প্রহর কাটে। নেমে সেই শিরা উপশিরার তড়িৎ বেগে কিছু একটা ছুটে যায়। অনুভব করে দেহের তাপমাত্রা বেড়েছে। ক্ষত স্থানে নরম কিছুর গভীর স্পর্শ। অতীব গাঢ়তা। তুলার জ্বলেনি কেন তাহলে? মনেই হয়নি তুলার, অন্য কিছুর ছিল। ভাবতেই মুখ দিয়ে আহ শব্দটা বেরিয়ে আসে। জ্বলে ওঠে। হাত বাড়িয়ে অস্থির হয়ে খামছে ধরল তুর্যের বলিষ্ঠ হাত। জ্বলছে স্যার। তুর্য হাতটা সরিয়ে নিচের অপর হাতে মুষ্টিমেয় করে নিল। ফু দিল কাছে এসে। শ্রেয়ার নিজেকে শক্ত রাখতে পারছে না। বলল, তাড়াতাড়ি শেষ করুন। বলার সঙ্গে সঙ্গে দ্রুত পদে অয়েনমেন্ট লাগিয়ে উঠে দাঁড়ালো তুর্য। শ্রেয়া আঁচলটা উঠাতে গেলে কণ্ঠে গম্ভীরতা এঁটে বলে উঠল, থাকুক, আমি এসি বন্ধ করে ফ্যান ছেড়ে দিচ্ছি। কথা মতন কাজটা করে তুর্য দরজা ভিড়িয়ে চলে গেল। এতক্ষণে উপযুক্ত সময় পেল শ্রেয়া ভালো করে নিঃশ্বাস ফেলার। বৃক্ষ স্পন্দনের গতি নিয়ন্ত্রণ হারা। এত মাদকতা মেশানো কেন তুর্যের চাহনি? চুম্বকের নেই আকৃষ্ট করে বারংবার। মুখ ফুটে বেরিয়ে আসতে চায়, আমি আপনাকে ভালোবাসি স্যার। আমাকে একটাবার বুকে মিশিয়ে নেওয়া যায় না? ফাতেমা চৌধুরী লাঠি ভর দিয়ে রান্নাঘরের কাছে এলেন। রহিমা গুনগুন করছে আর সবজি কাটছে। মেহরিমা এসে পাশে দাঁড়িয়েছে ওনার। আজ সন্ধ্যায় আবার বাড়ি ভর্তি হবে মেহমানে। কাল বউ ভাত, তাই ব্যস্ত হাতে রহিমা, ত্রিহা, বাকি কাজের লোকেরা রান্নার আয়োজন নিমজ্জিত। মেহরিমা শাশুড়ির পাশে দাঁড়িয়ে মলিন স্বরে বললেন, আম্মা কিছু লাগবে? আমার গরম ভাত। তোমরা কি ভুলে গেছো এমন সময় আমি ভাত খাই? কই ভাত কই আমার?
চেঁচিয়ে বললেন ফাতেমা। রহিমা ওনার মতন উঁচানো স্বরে বলল, আম্মা, আপনার লাগিয়া যে ভাত রাঁধছিলাম ওইডি তো তুর্য বাবা লইয়া গেছে। এখন আবার বসাইছি, কুদ্দুর দাঁড়ান। মেহরিমা সন্দিহান দৃষ্টি চেয়ে বলে, এ সময়তে কেউ ভাত খায় না, শুধু আম্মা খায় বলে ওনার জন্য অল্প করে রান্না করা হয়, সবার জন্য দুপুরের দিকে করা হয়। আর তুর্য কখনোই খায় না অসময়ে। তাহলে রহিমা বলতে চাইছে না। উনি ভালো বুঝছেন মেহরিমা শুভকে পছন্দ করে না, তাই কৌশলে এড়িয়ে গিয়ে বলল, আমি জানি না, তুর্য বাবাই কইতে পারবো, আমিও তো গাটি নেই। মেহরিমার সন্দেহ হচ্ছে। নাস্তার টেবিলে দেখেছে শ্রেয়া শুধু একটা পরোটার অর্ধেক খেয়েছে। যা বোঝার বুঝে নিলেন উনি। শেষমেশ এই মেয়েটাও তার ছোট ছেলেকে সরিয়ে দিচ্ছে, নিজের আঁচলে বেঁধে ফেলছে। অহমিকা যথেষ্ট ভালো মেয়ে ছিল, কখনোই এমন করতো না। বিষাদে ভরে ওঠে মনটা। শ্রেয়াকে ধরে চর মারতে ইচ্ছে করছে ওনার, কিন্তু তুর্যের জন্য হাত দুটো গুটিয়ে রাখতে হয়। স্বামী ছেলে দুজন কার কেউই ওনার সঙ্গে কথা বলছে না ভালো মতন। কাছের লোকের মাধ্যমে শ্রেয়াকে রুমে ডাকলেন। গোপন কথা চার দেওয়ালের বন্দিতে থাকাই ভালো। মাথায় ঘোমটা টেনে কক্ষে পদার্পণ করলো শ্রেয়া। মেহরিমা ওকে বসতে পর্যন্ত বললেন না। সোজা সাপটা কঠোর কণ্ঠে প্রশ্ন করলো, এক রাতে বশ করে ফেললে আমার ছেলেকে? শ্রেয়া ভরকালো, তাকালো আগ্রহ নিয়ে। ভেবেছিল আগের সব কিছু ভুলে শাশুড়ির মন জয় করার প্রচেষ্টা চালিয়ে যাবে, কিন্তু সময় পরিস্থিতির অদল বদলে সে আরও বিষ হয়ে উঠেছে শাশুড়ির নিকট। কণ্ঠে প্রকর নম্রতা বজায় রাখে। কি বলছেন আম্মা? কি বলছি? কোন মুখে এলে আবার? লোভে পড়ে এখন জামাই সুস্থ বলে বলতে বলতে হাঁপিয়ে গেছি আমি, আজ বলতে বাধ্য হলাম। ফকিন্নিকে প্রশ্রয় দিলে বুকে লাথি মারে, লোভী মেয়ে একটা। শ্রেয়া নরম অথরে মৃদু হাসি ভিড় জমায়, আলগা করে বলে, আমি কিন্তু এখনো আপনার ছেলেকে দ্বিতীয়বার ফিরে আসার কাহিনীটা বলিনি শাশুড়ি আম্মা, হাতিয়ার হিসেবে রেখে দিলাম। তারপরে মিহিস্বরে বলে, লোভী বলবেন না, লোভ করলে প্রথমেই থাকতে পারতাম, শুধু একটু ভালো থাকার জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। যখন শুধরাতে চাই আপনি আমার ভুলের মাত্রাটা বাড়িয়ে দিলেন। আপনার ছেলের সাথে সম্পর্ক কখনো নষ্ট হবে না, কারণ সম্পর্কের মর্ম আমি বুঝি। মেহরিমা গর্জে উঠলেন। বেরিয়ে যাও রুম থেকে। আচ্ছা। শ্রেয়ার ইচ্ছে করেনি এইভাবে কথা বলতে, বাধ্য হয়ে বলল। দুর্লভ ভেবে কত শত আঘাত করে কথা শোনাচ্ছে ওকে মেহরিমা। অতিরিক্ত ভদ্র হতে গিয়ে অত্যাধিক কষ্ট লিখছে খাতায়। মধ্যাহ্নে তেজি রূপে বাগানের ফুলের চারার কিছু কিছু পাতা নুইয়ে পড়েছে। শ্রেয়া ব্যস্ত চোখে অবলোকন করছে সেগুলো। পাশে আয়ুষী বকবক করছে বিরতিহীন। ঘরে একা একা শান্তি লাগছিল না বিধায় ত্রিহা চাচি ওদের বাগানের দিকটাই হাঁটতে পাঠিয়ে দিল। খোলামেলা পরিবেশে মনের ঘর হতে কিছুটা হলেও মন খারাপের বিদায় নিবে। ত্রিহাও তখন ওকে দেখেছিল মেহরিমার রুম থেকে বেরোতেই। কি করে যেন মানুষটা শ্রেয়ার মনে পড়ে গেল। প্রিয় খুবই কপালে গুণে এমন শাশুড়ি পেয়েছে বলে মনে হয় শ্রেয়ার। হাঁটতে হাঁটতে একটা মুহূর্তে সেই বড় পেয়ারা গাছটা নিচে এসে দাঁড়ায় দুজনে। শ্রেয়া উপরের দিকে দৃষ্টি তাক করতে আয়ুষী উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করলো, পেয়ারা খাবে ভাবি? জানো এ গাছের পেয়ারার স্বাদ এত ভালো না, খেলে আফসোস থেকে যাবে। শ্রেয়ার উজ্জ্বল ফর্সা মুখশ্রী চকচক করে উঠল। মুখ ফুটে বলতে পারছিল না এত সময় অবধি লজ্জায় জড়তার সংকোচে। এখন হেঁটে আসার সুযোগকে পায় না ঠেলে আহ্লাদি কণ্ঠে সাই জানালো, বলল, দাঁড়াও, বাঁশের ব্যবস্থা করি। কথাটা বলে ছুটে গেল আয়ুষী মালিক কাকার কাছে। বাঁশ না পেলেই ওনাকেই কাছে ওঠানোর চিন্তা করলেন। নিচের দিকে একটা ডাল ঝুঁকে আছে, তাতে দুটো পেয়ারা। পায়ের আঙ্গুল মৃত্তিকায় ভর দিয়ে হাত উঁচিয়ে টেনে নিচে নামানো যাবে। ভাবনা অনুযায়ী হাত উপরে তুলে ডালাটা টেনে নামাতে লাগে শ্রেয়া। মুহূর্তেই কোকিয়ে ওঠে অকস্মাৎ ব্যথায়। কণ্ঠনালী গলিয়ে আসে ব্যথাসূচক ধ্বনি। মনে হলো কেউ কোমরের মাংস ছিঁড়ে ফেলেছে। শ্রেয়া ব্যথায় ডালাটা ছেড়ে কোমর ডলতে উদ্যত হয়।
তখনই লম্বা বলিষ্ঠ একটা হাত ওর পেছন থেকে ডালাটা টেনে ধরে। উপলব্ধি করে শ্রেয়া ওর পিঠ ঠেকে গিয়েছে একদম মানুষটার শক্তপোক্ত প্রশস্ত বক্ষে। কারো বাহু বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে ও। তপ্ত গাঢ় নিঃশ্বাসের আলিঙ্গন সমগ্র ঘাড় জুড়ে। স্পর্শ নিঃশ্বাস সবটাই যেন চেনা। মানুষটার গা থেকে মন মস্তিষ্ক দেহ মাতাল করা ঘ্রাণ হুড়মুড়িয়ে নাসারন্ধ্রে প্রবেশ করছে। অতি সন্তর্পণে শ্বাস টেনে নেয় ও। মুহূর্তেই শুরু হয় অন্তঃকরণে অনুভূতিদের বিচরণ। শ্রেয়া মাথা ঘুরিয়ে দেখতে চাইলেও পারে না। ব্যক্তিটা আরো সন্নিকটে চলে আসে। অপর হাত দিয়ে পেয়ারা দুটো ডালা হতে মুক্ত করে ছেড়ে দেয়। নেমে সেই দেহটা শ্রেয়ার পিঠের সঙ্গে আরো একটুখানি মিশিয়ে শ্রবণ গ্রন্থিতে ফিসফিস করে বলে, বাঁকা অনাবৃত কোমরটা যদি আমি বাদে অন্য কেউ দেখে ফেলতো, এমন করে স্বামীর হক মেরে দিবে? একটু সাবধানে থাকা যায় না? বোকাশোকা গাদি বউ নিয়ে তো জ্বালাই পড়লাম। তাজ্জব বনে গেল শ্রেয়া। পা দুটো ভূতলে অনড়, কাঁপছে না একটুও। ঘাড় বাঁকিয়ে চাইল না পর্যন্ত। ইতিমধ্যেই লজ্জার শরমে অভ্যন্তরে তোলপাড় আরম্ভ হয়ে গিয়েছে। তুর্য এখনো ওর গায়ের সাথে মিশে। সহ্য শক্তি শূন্যের কোঠায় চলে আসছে শ্রেয়ার। দেহের ভার ছেড়ে দিয়ে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলতে মন স্পৃহা জাগছে। স্পষ্টত শুনতে পাচ্ছে রণঢাকের আওয়াজ। কি সুন্দর বাজছে ভিতরে। প্রিয় মানুষের নিকটে কত অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি কাজ করে এই মুহূর্তে উপলব্ধি করতে সক্ষম ও। কখনো এতটা কাছে আসা হয়নি। সাক্ষাৎ হওয়ার পর থেকে কখনোই দূরত্ব ঘুচিয়ে নিজ থেকে স্বইচ্ছায় তুর্য মেশেনি ওর কাছাকাছি এসে। পরম আনন্দে সুখে অনুভূতির সংমিশ্রণে অন্তরে অনাবিল শান্তির সমীরণ বয়ে যাচ্ছে বাধাবিহীন। কিন্তু তা বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করল না। তুর্য সরে গিয়ে বলল, এদিকে ফিরো। শীঘ্রই ঘুরে দাঁড়ালো শ্রেয়া, কোনো প্রকার ভনিতা না করে। তুর্য কপাল কুঁচকে চিরাচরিত কণ্ঠে জিজ্ঞেস করল, বাহিরে এসেছো কার সাথে? আমার সাথে এসেছে ভাইয়া। পেছন থেকে বলে উঠল আয়ুষী। পাশে মালি কাকা দাঁড়িয়ে, তার হাতে বড় লম্বা একটা বাঁশ। তুর্য হাতের পেয়ারা দুটো শ্রেয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরো। শ্রেয়া কাঁপা কাঁপা হাতে নিয়ে নেয় সেগুলো। তুর্য মালি কাকার কাছ থেকে বাঁশটা নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলে, আপনি যান কাকা। অতপর নিজেই পেয়ারা পাড়তে শুরু করে। অকস্মাৎ কিছু একটা মনে পড়তেই ভ্রু উঁচিয়ে পড়ল আয়ুষীর উদ্দেশ্যে। অনুমতি নিয়েছিস তোরা এই গাছের পেয়ারা ছোঁয়ার? আয়ুষী আমতা আমতা করে বলে, বড় আব্বু একবার বলেছে আমরা চাইলেই খেতে পারবো। তুমি তো পেয়ারা পছন্দ করো না, তাই নিউজটা তোমার কান পর্যন্ত পৌঁছয়নি। এত সহজে বাবা তোদের খাওয়ার অনুমতি গ্র্যান্টেড করে দিল? দিতেই পারে। যার অতি মহামূল্যবান রেখে যাওয়া জিনিস আগলে রাখার বদলে ছুঁড়ে ফেলে দিয়েছে এই সামান্য পেয়ারা গাছ আর কি। শ্রেয়া খেয়াল করল তুর্যের কণ্ঠে তাচ্ছিল্য উপহাস। একটা পেয়ারা গাছের পেছনে এত রহস্য। এটা কি নুরুল চৌধুরীর খুব প্রিয়? হতেই পারে। নতুবা সকালে অমন ঘুরে ঘুরে দেখে ছোট্ট ছোট্ট নিঃশ্বাস কেন ফেলছিল? তুর্য আরও 3টে পেয়ারা আয়ুষীর হাতে ধরিয়ে দিয়ে হাতে লেগে থাকা ময়লা ঝেড়ে নেয়। তৎপরে হনহন করে ঢুকে যায় সৌন্দর্যে ভরপুর দোতলা বাড়িটার ভেতরে। স্তম্ভিত হয়ে স্থবির অনিমেষ নেত্রে চেয়ে থাকে শ্রেয়া মানুষটার যাওয়া অবধি। ও বুঝে পায় না এমন কেন এই লেকচারার। মুখের আদলের পরিবর্তন ঘটে ক্ষণে ক্ষণে। এই মেঘ, এই বৃষ্টি, আবার কখনো কড়া তপ্ত রোদ্দুর। প্রিয় ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আয়ুষ এক মনে টেবিলের সামনে বসে খাতায় কি একটা জহুরি চক্ষে চেক করছে। হয়তো ভার্সিটির কোনো জরুরি কাগজ হবে। খুব বেশি দিন ছুটি পায়নি সে। 2 দিন বাদেই আবার নিয়মিত ক্লাস করাতে যেতে হবে। ওচানো গলায় ডাকলো প্রিয়। 4 চোখ লেকচারার বাহিরে যাব আমি। যাও। সিধে সাদা সোজা জবাব আয়ুষের। দৃষ্টি টেবিলের উপর বিছিয়ে রাখা কাগজেই মগ্ন। প্রিয় ধীর পায়ে এগিয়ে গিয়ে স্থির হলো। মুখে লজ্জা মেখে আওড়ালো, একা একা যেতে পারবো না, কেমন লজ্জা লাগে। তুমি দিয়ে এসো না। নিমেষেই ফিক করে হেসে দিল আয়ুষ। ঠোঁটে ঠোঁট চেপে হাসি সংবরণ করে বলল, গত রাতে কোথায় ছিল এই লজ্জা? তুমি যদি পারতে আমাকে রক্তাক্ত করেই দম নিতে, কিন্তু আমার শক্তির কাছে পরাজিত হয়ে গেল।
কথাগুলো শুনে প্রিয় স্তব্ধ। কানের কাছে তবলা বাজছে যেন। রেডি করে ওঠে সমস্ত কায়া। আঁচল দিয়ে মুখ লুকিয়ে বলে, নির্লজ্জ। সাথে সাথেই আয়ুষের কণ্ঠে নির্লিপ্ততা। অনলি ফর ইউ। পরক্ষণে মুখের আকৃতির বদল হয়। কণ্ঠে জড়তা নিয়ে বলে ওঠে, একটা প্রশ্ন করবো প্রিয়? হ্যাঁ করো। সম্মতি পেয়ে আয়ুষের নিঃসংকোচ বাক্য। বড় আব্বুর কথায় শ্রেয়া কষ্ট পেয়েছে। ওর সাথে একটু বেশি বেশি থেকো। মেয়েটা তোমার উপর ভরসা করে খুব। ভাইয়ের ব্যাপারটা বুঝতে পারছি না। শ্রেয়ার হয়ে যখন কথা বললো বেশ ভালো লেগেছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছে মেয়েটাকে অত্যন্ত ভালোবাসে সে। কিন্তু এত সহজে সবকিছু ভুলে আপন করার পাত্র না তুর্য ভাই। প্রিয় অত ভাবল না। বিলম্ব না করে উত্তেজিত সুরে বলল, আরে তুমি জানো না, স্যার একদম আপন করে নিয়েছে শ্রীউকে। আমি তো প্রমাণও দেখেছি, অযথা চিন্তা করো না। আয়ুষের ভ্রু যুগল ললাট স্পর্শ করে। প্রমাণ? চেহারায় রক্তিম আভা ফুটে ওঠে প্রিয়র। চোখজোড়া নত হয়। অধর কোণে ঈষৎ স্মিত হাসি। এই তুমি যেটা আমাকে দিয়েছো, আমি সেটা শ্রেয়ার গলায় নিচে দেখেছি। নিমেষেই আয়ুষ সছরে বুকে ছড়িয়ে নিল সম্মুখে নত মস্তকে দাঁড়ানো প্রিয়র নরম দেহখানি। প্রিয় প্রচণ্ড বিস্মিত হল। ধক করে কেঁপে ওঠে, নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে ওর হৃদযন্ত্র। পিঠে হাতের বাঁধন দৃঢ় হতে অত্যাধিক দৃঢ় হয়। হয়তো আয়ুষ ওকে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলতে চাইছে। হাত দুটো বাড়িয়ে প্রিয় চেষ্টা করল আয়ুষের সুঠাম শরীরটা নিজের দুহাতে বন্দি করার। শ্রেয়ার ব্যাপারটা এমন খোলাখুলি করে বলা উচিত হয়নি, প্রিয় বুঝতে পারল। শত হোক ক্ষত সহজে শুকায় না। ও ভালো করে চেনে আয়ুষকে। উপর থেকে শক্ত খোলসে আবৃত তার নরম মনটা। অনায়াসে কোনো কষ্ট ভুলতে পারে না। তাই বলে ওকে ভালোবাসে না এমনটা নয়। পিছুটান সবারই থাকে। খুব কম মানুষ যারা কঠোর হৃদয়ে তারাই পারে সেই পিছুটান ফেলে এগিয়ে যাবার। আবার অনেকে এগিয়ে যায় ঠিকই, কিন্তু মনের কোণে থেকে যায় না পাওয়ার অতৃপ্ততার বিষাদ বেদনা। আয়ুষকে বাহুতে বন্দি রেখেই আন্তলিত গলায় বলে, এবার আর কোনো চিন্তা থাকলো না আমাদের। ভালো থাকুক মেয়েটা। প্রিয়কে নিচে না পেয়ে একটা পেয়ারা হাতে রেখে বাকিগুলো আয়ুষীকে দিয়ে দিল শ্রেয়া। বলল, প্রিয়কেও দিও। আয়ুষী মৃদু হেসে জিজ্ঞেস করল, তুমি প্রিয় ভাবিকে অনেক ভালোবাসো, তাই না ভাবি? শ্রেয়া নিশ্চুপ নিস্তব্ধ। মস্তিষ্ক খাটিয়ে চিন্তা করল কতক্ষণ, কয়েক সেকেন্ড। ঠিক উত্তর মিলল না। মিহি কণ্ঠস্বর ওর। ঠিক কতটুকু ভালোবাসি পরিমাপ করা মুশকিল, কারণ আবার এতটুকু আশা অবধি ওর অনেক আবদার। ভালোবাসি বললে শব্দটা কম হয়ে যাবে আয়ুষী। প্রিয় আর প্রিয় একজন মানুষ। আমার প্রিয়র তালিকায় চাইলেই কেউ যোগ হতে পারে না। মানুষগুলোর দেয়া ভালোবাসার যত্নগুলোই তাদের আমার প্রিয় নামক তালিকায় যুক্ত করে। আপাতত শুধু দুটো মানুষই হতে পেরেছে। সেই দুজনের আরেকজন ভাইয়া? আয়ুষীর প্রশ্নে শ্রেয়া নিরুত্তর। বাধ্য হয়ে ও ফের প্রশ্ন করল। ঠোঁট দুটো নড়ে উঠল শ্রেয়ার। অত্যন্ত ক্ষীণ স্বরে বলল, হুম। তৎক্ষণাৎ দুজনের কর্ণগোচর হয় কারো গম্ভীর তেজি স্বর। হকচকিয়ে চায় শ্রেয়া। উপরের দিকে তাকাতেই দেখে তুর্য সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। চোখে মুখ কুচকানো, ঠোঁটে ফিচেল হাসি। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল শ্রেয়া। তুর্য শুনে ফেলেনি তো? ও সরাসরি ভালোবাসি বলেনি, কখনো বলতেও পারবে না। ভয় করে যদি তুর্য ফিরিয়ে দেয়। এমনিতেই প্রকাশ না করতেই সদূরে ঠেলে দিয়েছে। এছাড়া শুনলে ওকে কথার মাধ্যম ব্যবহার করে নাস্তানাবুদ করে ছাড়বে। উপরে আসো শ্রেয়সী। সোফায় ফাতেমা চৌধুরী ত্রিহা বসেছিল। ওনাদের কানেও পৌঁছালো কণ্ঠস্বর। তাৎক্ষণিক মুখ বাঁকালেন ফাতেমা। বিড়বিড় করলেন দাঁতে দাঁত চেপে, কালা জাদু জানে এই মাইয়া জামি বস করার। ত্রিহা নরম কণ্ঠে বলল, তুর্য শুনলে রেগে যাবে আম্মা। ফাতেমা চৌধুরী চোখ রাঙিয়ে গিয়ে কিছু বলতে চাইলে ত্রিহা সোফা ছেড়ে উঠে গেল। এগিয়ে এসে সিঁড়ির মুখে দাঁড়ানো শ্রেয়ার কাঁধে হাত রেখে বলল, যাও। মাথা নেড়ে সিঁড়ির প্রত্যেক ধাপ অতিক্রম করে শ্রেয়া তুর্যের কাছাকাছি যায়। স্থির হতে না হতেই হাতের কবজিতে চাপ প্রয়োগ করে রুমে নিয়ে আসে তুর্য। টেনে খাটে বসায়।
দরজা লক করে এসে বসল শ্রেয়ার পাশে। চাহনি প্রগাঢ় তুখর। শ্রেয়া মুখভঙ্গি পুরোপুরি বোঝার আগেই তোর্য হাত বাড়িয়ে হ্যাঁচকা টানে বক্ষে এনে ফেলল ওর কোমল দেহটা। ঘাড়ে মুখ গুজে দিল সঙ্গে সঙ্গে। গভীরভাবে ডুবিয়ে দেয় রুক্ষ শুষ্ক ওষ্ঠাধর। ওষ্ঠ যুগলের উষ্ণ ছোঁয়ায় শীতল স্রোত নেমে গেল শ্রেয়ার শির দ্বারা বেয়ে। শিরা উপশিরায় প্রবল অস্থিরতা ছড়িয়ে পড়ল। সইতে না পেরে হাতের আজলা মুঠো ভর্তি করে নিল তুর্যের কয়েকটা চুল। খামচে ধরল কঠিনভাবে। বাহির থেকে আসার সময় দেখলাম একটা ছেলে একটা মেয়েকে, হয়তো ছেলেটার গার্লফ্রেন্ড হবে, মেয়েটাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরবার পর ছেলেটার মুখের ভঙ্গি দেখে মনে হলো বিষয়টা খুবই তৃপ্তিদায়ক। সেই মুহূর্তে মনে পড়ে আমার তো একটা বউ আছে, বউয়ের উপর এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, তাই তোমাকে বুকে টেনে নিলাম। আর তুমি সুযোগ বুঝে আমার চুল ছিঁড়ে ফেলছো। বিন্দুমাত্র স্পর্শে এত উত্তেজিত হলে চলবে? দুপুরের গোসলটা দেওয়া কিন্তু এখনো বাকি, তবে কি শুরু করব? গাঢ় ফিচেল স্বরে উচ্চারিত অক্ষরগুলো অনায়াসে শ্রেয়ার শ্রবণ গ্রন্থি উত্তপ্ত করে তোলে। হৃদযন্ত্র থমকে যায় ক্ষণিকের নিমিত্তে। হাতের কর্পূর ঢিলে করে সরিয়ে আনে ছটপট। মুক্ত করে দেয় তুর্যের চুলগুলো। কি ভেবেছিল, কি হলো? লজ্জায় আরক্তিম হয়ে উঠল শুভ্রের মুখখানি। এক মুহূর্তের জন্য ভেবেছিল তুর্য ওকে আপন করে নিবে, কিন্তু আশার প্রতিফলন হলো না। উল্টে এক রাশ অস্বস্তি লজ্জায় ডুবিয়ে দিল ওকে। অভ্যন্তর অস্থিরতায় ভরিয়ে দিল। দুই হাত ছড়িয়ে রাখল দুপাশে। তুর্য তখনও মুখটা শ্রেয়ার কর্ণকুহরের অভিমুখে রেখে গরম নিঃশ্বাস বিমোচন করে চলছে। তার খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছে শ্রেয়ার কণ্ঠনালী অন্তঃস্থল। আবেশে বারংবার চক্ষু মুদে আসছে। একটা সময় আবিষ্কার করে তুর্য বাহুবন্ধনী হতে সরিয়ে দিয়েছে ওর দেহটা, কিন্তু মন যেন লেপ্টে গিয়েছে মানুষটার প্রশস্ত শক্তপোক্ত বুকে। এত শান্তি সুখ শ্রেয়া কখনো পায়নি, কখনো না। তুর্য ভ্রুযুগল উঁচিয়ে চাইল চোখ বুজে থরথর করে কাঁপতে থাকা শ্রেয়ার পানে। বৃদ্ধাঙ্গুল কাছে নিয়ে তুড়ি মেরে ভেঙে দিল শ্রেয়ার ধ্যান মগ্নতা ভাবনার দেওয়াল। চট করে নেত্রদয় মেলে সামনে তাকায় ও। তুর্য দাঁড়িয়ে তুখর দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে। স্থির নিষ্পলক চক্ষু দৃষ্টি। অস্বস্তিতে বিছানা ছাড়তে নিলে শোনা গেল অতীব পরিচিত চিরাচরিত কণ্ঠস্বর। শ্রেয়া বিছানা ছেড়ে অন্যদিকে মুখ করে দাঁড়ালো। বাক্যটা ধারালো ছুরির ন্যায় গিয়ে বিঁধল ওর কোমল হৃদয়ে। মলিন নিষ্প্রভ স্বরে জড়তা ছাড়াই প্রতি উত্তর করে, জানি স্যার। তক্ষুনি তুর্যের পাল্টা প্রশ্ন, আর কি কি জানো তুমি? আপনি যা যা বলেছেন সবই জানি। শ্রেয়া নিঃসংকোচ জবাব দিতেই তুর্যের ওষ্ঠ কার্নিশে হাসির দেখা মেলে। শ্রেয়া তীর রেখা নজরে দেখে তা। কেমন বাঁকা রহস্যময় সেই হাসি। পরিস্থিতি পাল্টানোর জন্য জায়গা ত্যাগ করলে ভালো হবে ভেবে পা বাড়াই ও বারান্দার দিকে। তবে বারান্দায় আর যাওয়া হয় না। ঝড়ের বেগে এসে তুর্য ওর হাত ধরে আটকে দিল, বাড়িয়ে দিল শ্বাস প্রশ্বাসের গতিবিধি। সোফায় বসিয়ে দিয়ে নিচে বসল খাটে বালিশে হেলান দিয়ে। বিমূঢ়তায় বাক হারা শ্রেয়া। কি হলো অকস্মাৎ? ওকে বসালো সোফায়, নিচে বসলো গিয়ে খাটে। কেন হঠাৎ এটা করার কারণ কি? আবার চেয়ে আছে নির্নিমেষ চক্ষে। নিশ্চুপে নীরবে থাকতে পারল না ও বেশিক্ষণ। মৃদু ঋণঋণে কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, আপনি কি কিছু বলবেন? তুর্যের দায় সারা জবাব, না, বলবে তো তুমি? আমি? অবাক হলো শ্রেয়া। জিজ্ঞেস করলো বিস্মিত স্বরে। বেজায় বিরক্ত তুর্য। চোয়াল শক্ত করে কয়েক পলক চেয়ে বলে ওঠে, তুমি সকালে বললে কিছু বলতে চাও, দুপুরে শুনবো বলেছিলাম, সো নাও স্টার্ট। সময় শুধু 4 মিনিট। দোনমনো করছে শ্রেয়া। তুর্য কথাটা মনে করিয়ে দিতেই ওর বুকের ধুকপুকানি বেড়ে গেল। সকালে বর্ণগুলো সাজিয়ে সজ্জিত করে রেখেছিল তুর্যকে বলার জন্য, কিন্তু তার করা কিয়ৎক্ষণ পূর্বের কার্যকলাপ সেই শব্দাংশ অক্ষর অবিন্যস্ত করে দেয়। অন্তঃকরণে সৃষ্ট করে তোলপাড়।
কিন্তু কথাগুলো বলা যে অত্যাধিক জরুরি। অপর মানুষটা যাই ভাবুক, সাজাই না কেন, নিজের দিক হতে একবার হলেও সাফাই গাওয়া উচিত। কারণ এক পক্ষের চিন্তাভাবনা মানুষের ধারণা আরও শক্তিশালী করে তোলে, কিন্তু দুই পক্ষের কথা ভাবনা বিবেচনা করলে ধারণায় যত ভুল থাকে তা বিলীন হয়ে যায়। তাই অপর মানুষটা ভুল বুঝুক কিংবা সঠিক, তবুও নিজের তরফ হতে একটা বার মনের জমায়িত কথাগুলো ব্যক্ত করা প্রয়োজনীয়। শ্রেয়া উসখুস করে নিজেকে সামলাতে নিমগ্ন হলো। তন্মধ্যে কাটিয়ে দিল দুটো মিনিট। দৃষ্টি মেঝেতে নিবদ্ধ রেখে কণ্ঠে দৃঢ়তা টানল। স্যার, আপনি আমার ব্যাপারে সবটাই জানেন, অতীত বর্তমান সব। তবুও আমি একবার আমার মুখে আমার অনুভূতিগুলো প্রকাশ করতে চাই। অতীতটা ভালো ছিল না। আমরা যেই ভাড়াটে বাসায় থাকতাম সেটা ছিল প্রায় বস্তির কাছাকাছি। আব্বুর অসুস্থতার পরপরই আর্থিক সমস্যা জড়িত কারণে আম্মু এরকম একটা বাসায় ওঠে। নানুর বাড়ি, খালার বাড়িতে সবার সাথে যোগাযোগ করে আম্মু, কিন্তু কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। কখনো কোনো আত্মীয়দের মুখ আমি দেখিনি। জন্মের পর যখন বুঝ হলো তখন থেকেই জানি আপন বলতে আম্মু আর আব্বু। কিন্তু আব্বু ছিল পাগল। বাইরে খেলতে গেলে কেউ আমার সাথে খেলতো না। বস্তির ছেলে মেয়ে পর্যন্ত আমাকে ব্যঙ্গ করে বলতো আমি নাকি নোংরা, কারণ আমার বাবা পাগল। ওদের মা বাবার আমার সামনে, আম্মুর সামনে বলতো পাগলের মেয়ের সাথে মিশবি না, পরে কিছু হলে ওর পাগল বাপ এসে আমাদের মারবে। একা একা সময় কাটাতাম। আম্মুকে দেখতাম লুকিয়ে লুকিয়ে কাঁদতে। কখনো কখনো আম্মুর সেই কান্না চিৎকারে পরিণত হতো। বাসাটা ভালো না হলে ভাড়া ছিল অনেক। আম্মু মানুষের বাসায় কাজ করে সেই ভাড়া মেটাতো। আব্বুকে একটা ভালো ডক্টর দেখাতে পারতো না টাকার অভাবে। জীবনের জটিল পরিস্থিতি আমাকে 7 বছর বয়সে কেমন বড় করে দিল। ওই বয়সেই আমি কত সুন্দর ও নিখুঁতভাবে অনুভব করতে পারতাম আম্মুর কষ্ট, আব্বুর বেদনা। মাথায় হাত চেপে কত চিৎকার চেঁচামেচি করতো আব্বু। বন্ধ রুম থেকে বাইরে আসার জন্য ছটফট করত। এমনও দিন গিয়েছে আম্মু খাবার দিতে গেলে তার গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করে আব্বু। অথচ আম্মু আমাকে রূপকথার গল্পের মতন তাদের প্রেম কাহিনী শোনাতো। বলতো, জানিস শ্রেয়সী, তোর আব্বুর মতো পুরুষ আমি দুটো দেখিনি। এত ভালোবেসেছে লোকটা। সেই ভালোবাসার টানে না এসে পারলাম না। আমি তখন মন খারাপ করে বলতাম, আম্মু, আব্বু তো ভালো না, তোমাকে মারতে চায়। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলে, পাগল তো, তাই সঠিক ভালো মন্দ বোঝে না মা। চিকিৎসার জন্য অনেকের কাছেই সাহায্য চায় আম্মু, কেউ করেনি, কারণ সবাই জানে বড় ধরনের টাকার পরিমাণ শোধ করা আম্মুর পক্ষে সম্ভব না। শ্রেয়ার কণ্ঠনালী ভিজে গেছে, অশ্রুসিক্ত আখিদয় থেমে না থেকে কান্নায় দলা পাকানো কণ্ঠে বলতে থাকলো। যেদিন আব্বু আম্মুকে খুন করে তার নিথর রক্তাক্ত দেহটা ফেলে রাখে, সেটা শুধু আমি দেখি। চোখগুলো মেলে স্পষ্ট তাকিয়েছিল আম্মু, কিন্তু দেহে প্রাণ ছিল না। আর আব্বু আম্মুর লাশের সামনে বসে ভয়ঙ্করভাবে হাসছিল। খুন করে যেন খুব খুশি হয়েছিল তিনি। ভয়ে দম বন্ধ হয়ে আসছিল আমার। আব্বুকে যেই রুমে বন্দি করে রাখা হতো সেই রুমের দরজা খোলা দেখতে পাই। আমাকে দেখে হাতের বটিটা নিয়ে উঠে আসে আব্বু। এগিয়ে আস্তে আস্তে প্রলাপ করে। বিশ্বাস করেন স্যার, ওই মুহূর্তে আমি ভয়ে কিছু বুঝতে পারছিলাম না। বাড়ি ছেড়ে শুধু দৌড়ে যেখানে দু চোখ যায় ছুটে চলেছি। মাথায় শুধু ঘুরছিল হাতের নাগালে পেলে আব্বু আমাকে ওই বটি দিয়ে কেটে ফেলবে। সেই যে বেরিয়ে আসি, তারপর ঠাঁই হয় আপনাদের এতিমখানায়। সেখান থেকেই মাদারের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারি আব্বু আত্মহত্যা করেছেন। জন্মের পর থেকে নিজের বাপকে পাগল, আর্থিক জটিলতা, বাবার হাতে মায়ের মৃত্যু, একা একটা জীবন, সব মিলিয়ে নিজেকে নিজের কাছে তিক্ত লাগছিল। মন চাইতো এই পৃথিবীর মোহ মায়া ছেড়ে আমিও চলে যাই। সুখ, শান্তি, ভালোবাসার আমার নিঃস্ব জীবনের সঙ্গী সবগুলো খুবই প্রয়োজন ছিল। আপনার দাদি বিয়ের প্রস্তাব পাঠানোর পর আমার মাথায় এসেছিল, বিয়ের পর তো আমি এগুলো পাবো, আর কোনো ভয় আমার পিছু নিতে পারবে না। আমাকে আগলে রাখার জন্য কেউ একজন থাকবে। কিন্তু এ বাড়িতে পা রাখার পর যখন ফুলসজ্জার মুহূর্তটা এলো, তখনই আমার সকল চাওয়া নিঃশেষ হয়ে গেল। জীবনে আবারও হেরে গেলাম আমি। পরের সকালটা আরো তিক্ত হয়। আমার অতীত এসে আমার গলা চেপে ধরে। আব্বু যেন কানের কাছে এসে বারবার বলছিল সেই বাক্যটা, আম্মুকে খুন করার পর বটি দেখিয়ে যেটা বলেছিল। আমার মনে হয়েছে আমি মরে যাব, এবার আর বাঁচবো না, এখান থেকেও পালাতে হবে আমার, যেভাবেই হোক, নয়তো আপনিও আমাকে মেরে ফেলবেন। সত্যি বলছি স্যার,
আমি অর্থের লোভে এ বাড়ির বউ হয়ে আসিনি, শুধু একটা লোভে এসেছিলাম, ভালোবাসার লোভে। এটা কি খারাপ স্যার? এটা চাওয়া ভুল? মানুষ কেবল নিজেরা কঠিন পরিস্থিতিতে পড়লে অন্যের কষ্ট বুঝতে পারে, এছাড়া সহমর্মিতা দেখায়, সান্ত্বনার হাত বাড়িয়ে দেয়। কিন্তু আমি তো এগুলো পাইনি। হয়তো এতিম বলে, পাগলের মেয়ে বলে আমিই খারাপ। ভয়ের তাড়নায় আপনার হাত ছেড়ে দিলাম। আমার উচিত ছিল স্ত্রী হয়ে আপনার পাশে থাকা। অতীতের ভয় আমার মধ্যে এমনভাবে বাসা বেঁধেছিল, তা সব শেষ করে দিয়েছে, যার ফল এখনো পাচ্ছি। এ কারণেই আজ আপনি আমাকে দূরে ঠেলে রেখেছেন। আমি কি করব স্যার? আমার কষ্ট কেন কমে না? আমার নিঃশ্বাস কেন বন্ধ হয় না? হলে তো সবকিছুর সমাপ্তি ঘটে যেত। বুঝ মনে কখনো কোনো পাপ করিনি, কেবল আপনাকে ছেড়ে যাওয়া ছাড়া। আপনি আমাকে ক্ষমা করে দিন, শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। আপনি ক্ষমা করে দিলে মুক্তি পাবো, দয়া করে। কাজল মাখা আখিদ্বয় ভেদ করে টপাটপ অশ্রু শাড়ির কোল ভিজিয়ে দিচ্ছে। থেমে থেমে যাচ্ছে ক্রন্দনরত কণ্ঠস্বর। বিবর্ণ আধারে ছেয়ে গেছে শ্রেয়ার মুখশ্রী। সে কি বিধ্বস্ত ভাব চেহারায়। কণ্ঠনালী গলিয়ে বারংবার কান্নার আওয়াজ প্রবেশ করছে তুর্যের শ্রবণ নালীতে। তবুও গম্ভীর কণ্ঠের প্রশ্ন, পালালে কেমন করে?